মুখখানি, বাবার মলিন চেহারা, রায়হান ভাই, নিশি, নীলু আর সবশেষে জিসান। আমার চোখ বুজে গেল। জ্ঞান ফেরার পর জানতে পারলাম তখন জিসানের সাথে সাথে রায়হান ভাইও পুকুরে ঝাঁপ দেয়। পুকুরটা বড় আর গভীর ছিল। আমি পুকুরের নিচে তলিয়ে যাবার আগে জিসান আঁকড়ে ধরে আমাকে। আস্তে আস্তে জিসান ও রায়হান ভাই মিলে আমাকে উপরে উঠায়, কিন্তু আমি তখনও নিস্তেজ হয়ে পড়েছিলাম। পেট চেপে পানি বের করা হয়, কিন্তু নিঃশ্বাস তখন আমার চলছিল না। জিসান মুখ দিয়ে নিঃশ্বাস দেওয়ার কিছুক্ষণ পর আমি লম্বা একটা নিঃশ্বাস ছাড়ি, কিন্তু শরীর খুব ক্লান্ত আর ভয়ে আমি নিজের জ্ঞান আবার হারিয়ে ফেলি। আর যখন জ্ঞান ফিরে আসে, চোখ খুলে দেখি মা বসে কান্না করছে, বাবা মাথার সামনে বসে আছে, ঘর ভর্তি মানুষ। সবার চেহারা দেখে মনে হচ্ছে কোনো ছোটোখাটো টর্নেডো এসেছিল, যার কবল থেকে খুব কষ্টে বেঁচে ফিরেছি। রূপকথাকে সবাই এক এক করে হলুদ ছোঁয়াচ্ছে। আমার সব কাজিনরা দুষ্টুমি করে রূপকথার পুরো মুখে হলুদ লাগিয়ে ভূত বানিয়ে দিয়েছে। সবাই এত পরিমাণ মিষ্টি খাওয়ালো যে রূপকথা মিষ্টি দেখলেই এখন নাক মুখ ছিটকিয়ে ফেলেছে। বেচারা মনে হয় নিজের বিয়ের মিষ্টিটাও এখন আর খাবে না। কখন ধরে রূপকথার ফোন বেজেই চলেছে। সুরভি ভাবি কল করছে, কিন্তু এত মানুষের মাঝে ফোন তুলতে পারছে না। অবশেষে টিকতে না পেরে ফোনটা রিসিভ করেই ফেলল। কি কথা হলো আল্লাহ জানে। রূপকথার চোখ বড় বড় হয়ে গেল। কিছুক্ষণ পর রায়হান ভাইকে ডেকে কানে কানে যেন কি বলল। রায়হান ভাই চোখ মুখ বুসকিয়ে একটা বিরক্ত লোক নিয়ে রূপকথার দিকে তাকালো, আর রূপকথা একটা হ্যাপলার মতো একটা হাসি দিল। আমি, নিশি আর নীলু এক সাইডে দাঁড়িয়ে গল্প করছিলাম। হলুদের আয়োজন মোটামুটি শেষ। ব্যাকগ্রাউন্ডে গান চলছে। একটা সময় তোরে আমার সবে ভাবিতাম, তোরে মন পিঞ্জরাই যত্ন করে আগলাইয়া রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পোষাইতাম, তুই কাঁদলে পরে কেমন করে হারাইয়া যাইতাম, ওরে মনের খাঁচায় যত্ন কইরা দিলাম তোরে ঠাই, এখন তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই, ওরে আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখি রে, তুই যারে যাওইরা যারে অন্য খাঁচাতে, মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দেই ফিরাইয়া দে, আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে, মাইয়া তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। আমি ভীষণ অবাক। গায়ে হলুদে গানকে ছাড়লো, অথচ নিশি ও নীলুকে দেখে মনে হচ্ছে গানটা বেশ ভালোই লাগছে তাদের। আমি এদিক ওদিক তাকাতেই দেখলাম এক ছোট চোখ শুধু আমাকেই দেখছে। মাঝে মাঝে মনে হয় এই চোখ দুটোতে আমি যেন বিশাল এক সমুদ্র দেখতে পাই, যার ঢেউয়ের মিষ্টি তরঙ্গগুলো শুধু ক্ষণে ক্ষণে বেজে ওঠে, আর আমি হারিয়ে যাই তার মাঝে। আমি ভীষণ অবাক। গায়ে হলুদে গানকে ছাড়লো, অথচ নিশি ও নীলুকে দেখে মনে হচ্ছে গানটা বেশ ভালোই লাগছে তাদের। আমি এদিক ওদিক তাকাতেই দেখলাম এক জোড়া চোখ শুধু আমাকেই দেখছে। মাঝে মাঝে মনে হয় এই চোখ দুটোতে আমি যেন বিশাল এক সমুদ্র দেখতে পাই, যার ঢেউয়ের মিষ্টির তরঙ্গগুলো ক্ষণে ক্ষণে বেজে ওঠে, আর আমি হারিয়ে যাই তার মাঝে। আমি বেশিক্ষণ সেই চোখ দুটোর দিকে তাকাতে পারলাম না, নামিয়ে ফেললাম সাথে সাথে। কেন বোঝে না এই লোকটি, আমি যে দেখতে পাই তার চোখে আমারই সর্বনাশ। নীলু, তুই তিশার সাথে থাক, আমি একটু গলা ভিজিয়ে আসি। আরে নিশি, আমার জন্য একটা সফট ড্রিঙ্কস নিয়ে আসিস। ওকে তুই কেন অর্ডার দিচ্ছিস? তুইও যা, যেটা পছন্দ সেটা নিয়ে আসিস। আর কখন ধরে দেখে আসিস তোরা দুজন কেমন চুইনগামের মতো লেগে আছিস আমার সাথে? বলতো সমস্যা কি? নীলু ও তিশা দুজন দুজনের দিকে তাকিয়ে মুখটা মলিন করে ফেলল। সাদিকে আমরা পিচকু হয়েছি, আমাদের দুজনের জন্য ফরমান জারি করেছে তোর ওই ম্যাডসেন হিরো। সকালে দুর্ঘটনার জন্য তোকে 1 সেকেন্ড যাতে একা না ছাড়ি। তুই তো বেহুশ ছিলি, আর এদিক দিয়ে জিসান ভাইয়া আমাদের এমন ধোয়া ধুইছে, কাপড় ধোয়াতে বসলে তখন ভাই মনে হয় সাবান ছাড়াই কাপড় পরিষ্কার করে ফেলতো। এইবার বুঝলাম আমাকে কেউ ধাক্কা দিয়েছে। এটা শুনেই জিসান টেনশনে পড়ে গিয়েছিল, তাই হয়তো এ দুটো পাবলিককে আজ আমার বিনা বেতনে বডিগার্ড বানিয়ে ফেলেছে। আজব মানুষ। রাতে পুরো বাড়ি এখন ভূতের বাড়ি মনে হচ্ছে।
পানির জগ নিতে আমি বের হলাম, উদ্দেশ্য চিকেনের দিকে। কিছুক্ষণ আগেও কত শোরগোল শোনা যাচ্ছিল, আর এখন সব নীরব, নিস্তব্ধ। ক্লান্তিতে সবাই ঘুমিয়ে পড়েছে। পানি নিয়ে আসার সময় কিছু একটা ছায়া দেখতে পেলাম। আমি ভয়ে চিৎকার দিতে চাইলে কেউ একজন এসে আমার মুখটা চেপে ধরে। আমার সামনে 3 বান্দরের দাঁড়িয়ে আছে, রায়হান ভাই, রূপকথা আর জেসান। এত রাতে তোমরা কোথা থেকে আসলে? আমার কথা শুনে রূপকথা একটু লজ্জা পেল, আমতা আমতা করে বলল, তোর ভাবির সাথে দেখা করতে গিয়েছিলাম। ও তাই নি? তাহলে এই দুজন কার সাথে দেখা করতে গিয়েছিল? তোমার শালিদের সাথে? রায়হান ভাই আমাকে একটা ধমক দিল। বেশি কথা বলছিস তুই? আগে বল, এত রাতে এখানে কি করিস? তোকে না বলছি একলা কোথাও যাবি না? কথা শুনিস না কেন? তুই যা, রুমে যা এখন। আমি তো পানি নিতে বের হয়েছি। একলা কেন আসলি? নীলু বা নিশিকে সাথে করে বের হতে পারতিস। আমরা না হয়ে অন্য কেউ হলে তখন কি করতিস? আর এইভাবে কখনো বের হবি না, ঠিক আছে? রায়হান ভাই ও রূপকথা চলে গেল, আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমিও চলে যেতে নিলে জিসান সামনে দাঁড়ায়, আমাকে হাত দিয়ে ইশারা করে বলল। 5 মিনিট তোর কাছে আছে? রুমে জগটা রেখে ছাদে আয়। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কেন? তোকে আসতে বলছি, আসবি। এত প্রশ্ন কেন করিস তুই? সাদে এত রাতে ভূত আছে, আমি যাব না। তোর লাইফের ভূত তো আমি, তাই এখন ছাদে না আসলে ঘাড় মুটকে ফেলবো, বুঝলি? সাদের সিঁড়ি বেয়ে উপরে উঠছি, ভয়ে ভীষণ ঘাম ছুটছে। উফ, কেন যে বেরোলাম, আর এই সামনেই বা কেন পড়লাম? সাদের ভেতরে ঢুকেই দেখি কেউ নেই। যাক, বাঁচলাম বলেই চলে যেতে নিলে কেউ আমার হাতটা টান দেয়। এটা আর অন্য কেউ না, জিসানি। আমি গিয়ে জিসানের বুকের উপর গিয়ে পড়লাম, আমার কোমরকে আঁকড়ে ধরে তার বাহুডোরে আবদ্ধ করে ফেললো, আর স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে, আর আমারটা তার পাঞ্জাবির বোতাম খোলা উন্মুক্ত বুকের দিকে, আর বলল, পৃথিবী ধ্বংস হবে কিনা জানি না, কিন্তু আমাকে ধ্বংস তুই করেই ছাড়বি, মনে রাখিস। আমি অবাক দৃষ্টিতে এবার তার দিকে তাকালাম। কী সব বলছে? পাগল হয়ে যায়নি তো? আমি তাকে কিভাবে দংশন করব? হঠাৎ আমাকে টেনে সাদের ক্লিনের সাথে চেপে ধরলো। জিসানের চোখ আজ যেন অন্য কথা বলছে। জিসান আজ আমার কাছে কেমন রহস্যময় লাগছে, কেমন এক গভীরতা ভেসে উঠছে কথায়। আমার কাঁধের কাছে মুখ এনে বলল, প্রেমিকার কিছু কিছু জিনিস নাকি প্রেমিকের কাছে ভালো লাগে। আমার কাছে তোর সব কিছু কেন যে এত ভালো লাগে বলতো? কাঁধে জিসানের গরম নিঃশ্বাস পড়ছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে। আমি একটু নাড়াচাড়া করাই হাত দুটো আরো শক্ত করে চেপে ধরলো। কাঁধ থেকে উঠে গলায় একটু একটু করে কিস করতে লাগলো। আমি চোখ দুটো বন্ধ করে ফেললাম, আর জিসান বলতে লাগলো, তোর ভয় আর তোর মুখের প্রেমে আমি বারবার পড়ি জানিস। ভয়ে যখন তুই চোখ দুটো বারবার বন্ধ করিস আর খুলিস, সেটা দেখে আমার তোর আরো কাছে আসতে মন চায়। কেন বলতো? নিজের গাল দিয়ে আমার গালের সাথে স্লাইড করে আর বলে, একটু ভালোবাসা দিবি আমায়? যে ভালোবাসা পেয়ে আমি ভুলে যাব তোকে না পাওয়ার বেদনায় কাটানো রাতগুলোর কথা। যে ভালোবাসায় থাকবে সীমাহীন ভালোবাসা, অনুভূতি, যা দিয়ে আমি পার করতে পারবো সারাটা জীবন। কি নিষ্ঠুর তুই! কেমন করে পারিস আমাকে ভুলে যেতে? আমি কেন পারি না? তাহলে তো এই দহনে এত বছর জ্বলতে হতো না। আমার কপালে নিজের কপাল রেখে। কি নেশা আছে তোর মাঝে বল না? মদের নেশা ওর কাছে কিছুই না। তোকে পাওয়ার নেশা যে এত তীব্র হবে জানা ছিল না। কিন্তু এই নেশায় আমি ডুব দিতে চাই, আর ভাসাতে চাই নিজের দূর থেকে দূরান্তে। জিসানের ঠোঁট আমার ঠোঁটে ছুঁই ছুঁই করছে, আর এই মাতাল করা ছোঁয়ায় আমার শরীরে শিরায় শিরায় এক অদ্ভুত শিহরণ জেগে উঠেছে। জিসানের হাতের প্রতিটি স্পর্শে আমার শরীরে বিদ্যুৎ খেলে গেল। মনের মধ্যে সমুদ্রের ঢেউয়ের মতো তোলপাড় শুরু হয়ে গেল। তার দিকে তাকাতেই আমার ঠোঁট দুটো কেঁপে উঠল, আর জিসান আমার দিকে নেশা ভরা চোখে এক দৃষ্টিতে এখনো তাকিয়ে আছে। আমার আর সহ্য হচ্ছিল না। মনে হলো আমি মনে হয় আজ নিজেও জিসানের নেশায় পড়ে যাচ্ছি। এখান থেকে না গেলে নিজ ইচ্ছেই বিষ খেয়ে ফেলবো, আর এই বিষের তৃপ্ততা অনেক দুঃখর। আমাকে মারবে না, তবে বাঁচতেও দেবে না। তাই নিজেকে জিসানের থেকে ছোটানোর বৃথা চেষ্টা করতে লাগলাম। কাঁপা কাঁপা গলায় বলেই ফেললাম, আমি নিচে যাব। জিসান আমার কানের কাছে নিজের মুখটা এনে ফিস ফিস করে বলল, চিন্তা করিস না, আমি এত তাড়াতাড়ি আমার বিষ তোকে দেব না।
কিন্তু যেদিন দেব তুই নিজ ইচ্ছায় পান করবি। আজ তো তোকে নিয়ে শুধু জ্যোৎস্না স্নান করব। আমি অবাক দৃষ্টিতে জিসানের দিকে তাকালাম, আর ওনার ঠোঁটে ফুটে উঠল বাঁকা হাসি। সাদে জিসানার হাতের উপর মাথা রেখে চাঁদ দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। খুব ক্লান্তি লাগছিল। জিসান আগে থেকেই একটা মাদুর বিছিয়ে রেখেছিল, আর সারা রাত ছাদে কাটাবো বলে অনেক চেষ্টা করেও আমি যেতে পারিনি। জিশান ঘুমন্ত তিশার দিকে তাকিয়ে আছে আর বলছে, বারবার ফিরে আসে আমি তোকে পাওয়ার লোভে। কোনো এক জ্যোৎস্নাময় রাতে তুই আমার হবি এই আশ্বাস নিয়ে। ঘুম আসে না আমার চোখে, ঘোর লেগেছে মনে, তোর সুবাস ছড়িয়ে পড়েছে এই যুবকের বনে। জিশান তিশার কপালে একটা চুমু এঁকে দিল। খোলা আকাশের সেই চাঁদের দিকে তাকায়। জিশানের মুখে এক রহস্যময় হাসি। আজ চাঁদটাও মেঘের আড়ালে লুকিয়েছিল। আস্তে আস্তে আমি মেঘগুলোকে সরিয়ে চাঁদকে আমার নিজের করে ফেলবো। আমি বলেছিলাম না, এখন আর কোনো কিছু আমাকে আটকাতে পারবে না। 4 বছর আগে আমার জেদের কারণে সবাই তোর কাছ থেকে আমাকে আলাদা করে ফেলেছে। তখন আমি নিরুপায় ছিলাম, কিন্তু এখন না। আমি আমার কোনো বোকামি কাজ দিয়ে তোকে হারাতে চাই না। তোকে পাওয়ার জন্য কিছু শর্ত ছিল, সেই শর্তের মধ্যে একটা শর্ত আমি কাল ভেঙে দেব, যার শুরু আমি আজ সকাল থেকেই করে দিয়েছি। আমি আজ সকালে তিশাকে ধাক্কা দিয়েছি। আমি তোকে ভয় দেখাতে চেয়েছিলাম, আরও একটা কারণ আছে যা কাল সকালে বুঝতে পারবি। কিন্তু একটু ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে জান। আমি জানতাম না পুকুরটা এত গভীর হবে। সরি জান, জানলে এতটা রিস্ক নিতাম না। তিশার দিকে তাকিয়ে থাকলাম। আমি তারপর বললাম, কিন্তু আমি যা করেছি তোর জন্য, তোকে পাওয়ার জন্য। এখন তুই আমার হওয়া সত্ত্বেও আমার না। তাই তোকে পুরো পাওয়ার জন্য যা যা করতে হবে তা আগেও করেছি, এখনো করব। তুই কি কখনো ভেবে দেখেছিস আমি যাওয়ার পর থেকে কোনো ছেলে তোকে আজ পর্যন্ত কেন প্রপোজ করেনি? বিস্ময়কর হাসি দিয়ে জিশান, তোর আশেপাশে আমি কোনো ছেলেকে কখনো অ্যালাউ করিনি। আমি দূরে থাকলেও আমার জিনিস কিভাবে সুরক্ষিত করতে হয় সেটা আমি জানি, আর এখন কিভাবে তোকে আমার করতে হবে সেটাও জানি। জিশানের মুখে এখনো সেই রহস্যময় হাসি। জিশান গুনগুন করে গান করছে আর ভাবছে এখন শুধু সকাল হবার পালা। तुम्हें कोई और देखे तो जलता है दिल, बड़ी मुश्किलों से फिर संभलता है दिल। क्या क्या जतन करते हो तुम्हारे सिवा, हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना, हमें तुमसे प्यार कितना। পুরো বাড়ি নিস্তব্ধ, বিয়ে বাড়ি শোকবাড়ির মতো মনে হচ্ছে। ড্রয়িং রুমে ভিড় জমিয়েছে তিশা ও জিশানের বাবা মা সহ সবাই। তিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ভয়ে না তবে লজ্জায়। বাড়ির পরিবেশ দেখে মনে হচ্ছে কোনো আদালত গঠন করা হয়েছে, যেখানে কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে অপরাধী তিশা। আর বাড়ির মেহমানদের এক এক প্রশ্নে তিশার চোখ দিয়ে নীরবে পানি পড়ছে। কিন্তু তিশা কিছুই বলতে পারছে না। কি বা বলবে, যেখানে নিজের বাবা মা আর সব বড়দের সামনে তাকে কাল রাতের কথা জিজ্ঞেস করেছে সবাই। কাল রাত, কাল পুরো রাত জিশানের সাথেই ছিল তিশা। হয়তো সবাই যা মনে করছে তেমন কিছুই না, তবু কেউ বিশ্বাস করতে রাজি না। তিশার কথার কোনো দামই দিল না কেউ। কাল রাতে তিশা ও জিশান ছাদেই ছিল। তিশা ঘুমিয়ে পড়লেও জিশান ঘুমায়নি, সারা রাতেই জেগে কাটিয়ে দিল। ভোর রাতে জিশান তিশাকে কোলে করে ওর রুমে রেখে আসলো। এসবই সচোখে দেখেছে একজন, সে হলো মিসেস সেলিনা। তাই সকাল হতে না হতেই তার আহাজারি শুনে সবাই ড্রয়িং রুমে হাজির হলো। জিশানকে প্রথম দেখায় তারও ভালো লেগেছিল। একে তো ছেলে হ্যান্ডসাম, তার উপর রিচ, এ তো সোনায় সোহাগা, তার উপর নিজের মেয়ের মতিগতি দেখে বুঝতে পেরেছিল আশা জিশানকে পছন্দ করে।
কিন্তু জিশানের তিশার সাথে এত মেলামেশা একদমই চোখে সহ্য হচ্ছিল না। মিসেস সেলিনা ছলে বলে কৌশলে অনেকভাবে জিশানের মাকে আশা আর জিশানের রিলেশনের কথা বলতে চেয়েও বলতে পারেনি। তার উপর কালকের ঘটনা, তিশাকে বাঁচানোর জন্য জিশানের এমন ছটপটানিতে তার খুব বিরক্ত লাগলো। কিন্তু তিশা নিঃশ্বাস নিতে পারছিল না বলে জিশান নিজেই তিশার ঠোঁটে ঠোঁট লাগিয়ে নিঃশ্বাস দেওয়ার ঘটনায় উনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আরও ওখানে ওর বাবা মা ভাই বান্ধবী সবাই ছিল। তাদের থেকে বেশি এই ছেলের এত কিসের দরদ তা বুঝে উঠতে পারছে না মিসেস সেলিনা। এখন তিশার পানি পড়ার ঘটনাও তার ঢং মনে হচ্ছে। মিসেস সেলিনা রূপকের মাকে উদ্দেশ্য করে বললেন, আফা, তোকে বলছিলাম না এই মেয়ের চালচলন আমার একদম ঠিক মনে হচ্ছে না। তুই তো তখন আমার কথা কানেই নিলি না। এখন দেখ, আগে যদি জানতাম তোমাদের অনুষ্ঠানে এই ধরনের মেয়ে আসবে তাহলে আমার মেয়েকে নিয়ে কখনোই আসতাম না আমি। এসব কি বলছেন আপনি? কারোর সম্পর্কে না জেনে কিছু বলা একদম ঠিক না। দেখুন আফা, আমি না জেনে শুনে কিচ্ছু বলি না। এই মেয়েকে আমি নিজে বহুবার দেখছি আপনার ছেলের সাথে ইটিস পিটিস করতে। আপনিই বলুন, বড় ভাইয়ের বন্ধুর সাথে কিসের এত মেলামেশা? তার উপর একটা যুবক ছেলে আর একটা যুবতী মেয়ে সারা রাত বাইরে কাটিয়ে আসবে আর এসে বলবে আমরা তো শুধু চন্দ্রবিলাস করতে গিয়েছি আর কিছু না। এসব কথা কি বিশ্বাসের যোগ্য বলুন? কি সম্পর্ক এদের? দেখে তো ভাই বোনের সম্পর্কে মনে হচ্ছে না। তাহলে মিসেস সেলিনার কথাগুলো এতক্ষণ তিশার বাবা মা চুপ করে শুনছিল, কিছু বলেনি। কিন্তু আর চুপ থাকতে পারলো না, উঠে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, তখনই দরজার সামনে জিশানের কথায় থেমে গেল। জিশান তিশাকে রুমে রেখেই ফ্রেশ হয়ে রায়হান ও রূপককে নিয়ে বাইরে গিয়েছিল। কালকের পর সবাই চলে যাবে। এখানে আসার পর গ্রামটা দেখা হয়নি জিশানের, তাই ওদের নিয়ে গ্রাম দেখার জন্য সকাল সকালই বের হয়ে গেল। কিন্তু নিশির ফোনে বাড়ির দিকে রওনা দিল আবার। নিশি জিশানকে ফোন দিয়ে ফোনটা অন করে রেখে দিল। আর ফোনের উপর পাশ থেকে জিশান এতক্ষণ কি হলো সব শুনতে পাচ্ছে। জিশান ও রায়হান দরজায় দাঁড়িয়ে আছে। ভাইকে দেখে তিশা দৌড়ে জড়িয়ে ধরল। এতক্ষণে চাপা কান্নাটা এখন আর আটকে রাখতে পারল না। কান্না করতে করতে হিচকি উঠে গেল তিশা। রায়হান বোনের মতো মাথায় হাত রেখে সান্ত্বনা দিতে লাগলো। রাগে রায়হানের চোখ মুখ লাল হয়ে গেল। কিন্তু জিশান ভাবনাহীন। জিশান ডাইনিং টেবিলের সামনের বেসিনে গিয়ে মুখটাতে পানির ঝাপটা দিতে লাগলো। কাল রাত না ঘুমানোর কারণে মাথাটা এখন ব্যথা করছে। জিশান মনে মনে ভাবছে তার ঘুমানো দরকার, মিনিমাম 2 ঘন্টা। তিশার ওড়নাটা দিয়ে মুখটা মুছতে লাগলো। এটা দেখে তিশা সহ উপস্থিত সবাই হা হয়ে তাকিয়ে থাকলো। আর মিসেস সেলিনা আবারও জোরে জোরে চেঁচামেচি করতে লাগলো। দেখলা দুলা ভাই, কতটা বেহায়া ছেলে, বড় ছোট কিচ্ছু মানে না। মুখ মুছতে মুছতে আমি বললাম, কেন আন্টি, এখানে বেহায়ার কি দেখলেন? আমি তো জাস্ট মুখটাই মুছলাম, কিস তো করিনি, নাকি জড়িয়ে ধরেছি? জিসান, সরি বাবা, শুরু কিন্তু উনি করেছেন। আর তাওহিদ মাথায় হাত দিয়ে বসে আছে। এরপর এখানে কি হবে তা ওর ভালো করে জানা আছে। ভাইয়ের রগে রগে চেনেও, তাই নীরব দর্শক হিসেবে বসে আছে নেক্সট সিন দেখার জন্য। জিশানের বাবা উঠে চলে যাওয়ার সময় মিসেস সেলিনাকে উদ্দেশ্য করে বললেন, আপনার যা জানার আপনার ছেলের কাছ থেকে জেনে নিন। ও আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে আশা করি। তার পিছে পিছে জিশানের মা ও তিশার বাবা মাও চলে গেলেন। মিসেস সেলিনা সহ ড্রয়িং রুমে উপস্থিত সবাই খুব অবাক হলো। তারা ভাবছে এ কেমন পরিবার, তাদের ছেলে মেয়ে এমন একটা কাজ করলো, অথচ শাসন করা তো দূর, কিছুই বলল না। আর তারাই বা কি বলবে? এতদিন যেটা কাউকে জানতে দেওয়া হয়নি, এখন সবাই জেনে যাবে। কিন্তু ভাবার বিষয়, জিশান কিভাবে এটা তুলে ধরবে? কারণ জিশানের স্বভাব সম্পর্কে ওর ফ্যামিলির ধারণা আছে। বরং এখানে তারা উপস্থিত থাকলে তাদেরই লজ্জা পেতে হবে, কারণ তাদের ছেলে যে তিশার সময় অনেকটা বেহায়া হয়ে যায়। তাই যে যার কাজে চলে গেল।
তাদের জানার কোনো ইচ্ছেও নেই তাদের ছেলে মেয়ে রাতভর কী করেছে। এদিক দিয়ে জিশান তিশাকে বলছে, কি রে, এত চোখের পানি কোথায় পাস বলতো? তোকে তো মরুভূমিতে ছেড়ে দিলেও সেখানে ছোটখাটো একটা সমুদ্র বানিয়ে ফেলতে পারবি। জিসান, যা শ্যাট আপ। দেখতে পাস না ওর অবস্থা? আমি কি দেখবো? হ্যাঁ, তুই দেখ ও কীভাবে গঙ্গা যমুনা ছাড়ছে। মনে হয় জামাই মারা গেছে। আরে আমি মারা গেলেও তো এত কান্না করবে না যতটা এখন কাঁদছে। এই ছেলে, এই তুমি মারা গেলে ও কাঁদবে কেন? কি সম্পর্ক তোমাদের? এমন বনিতা না করে তাড়াতাড়ি বলো। বন্ধুর বোনের সাথে এমন অবাধ্য চলাফেরা করতে লজ্জা করছে না তোমার? তোমার বোনের সাথে যদি রায়হান এমন করতো তাহলে? এবার জিশান একটু রেগে গেল। তিশার হাতটা ধরে মিসেস সেলিনার সামনে এসে দাঁড়ালো আর বলল, কি বললেন আপনি? রায়হান কেন আমার বোনের সাথে এমন করবে? আর আমারই বা কেন লজ্জা পাওয়া দরকার বলে আপনি মনে করছেন? ও আমার বউ, আর আমার বিবাহিত স্ত্রীর সাথে আমি কি করব না করব এখন কি আপনাকেও বলতে হবে নাকি? নাকি লাইভ দেখাতে হবে? তিশার কোমরটা আঁকড়ে ধরে নিজের সাথে চেপে ধরে কথাটা বললাম। আর তিশা সে তো এখনও চুপ। তিশা খুব ভালো করেই বুঝে ফেলেছে আজ আর জিশানকে সত্য বলতে কেউ আটকাতে পারবে না। জিশানের মুখে এ কথা শুনে মিসেস সেলিনা, রূপকের বাবা মা সহ সবাই অবাক। কি বলছে এসব? রূপকের বাবা মা রায়হানের দিকে তাকায়। রায়হান চোখের ইশারায় বোঝায় কথাটা সত্য। কি যাতা বলছো? নিজের পাপ লুকাবার জন্য এখন আবার বিয়ে ডোল বাজাচ্ছ? তোমার সাথে ওর আবার বিয়ে কবে হলো? তুমি তো আসলেই 2 দিন আগে, তাহলে বিয়ে কখন হলো? রায়হান গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, হ্যাঁ, 4 বছর আগে। মানে জিসান সেদিন প্যারিস যাবে, সেদিন ওদের বিয়ে হয়। সম্পর্কে এখন ওরা হাজব্যান্ড ওয়াইফ। কি বুঝলেন আন্টি? আর কোনো প্রশ্ন আছে আপনার? মিসেস সেলিনা সহ সবার মুখ এখন বন্ধ হয়ে গেল। এখন বুঝতে পারলো সবাই কেন জিশান ও তিশার পরিবার ওদেরকে কিছু বলল না। তিশার চাচা রায়হানের কাছে এসে বলল, তাহলে এই কথা আমাদের কেন বলিসনি? আমরা কি এতটাই পর তোদের? না চাচা, আসলে তখন পরিস্থিতিটা এমন ছিল আর তিশার শর্ত ছিল এই বিয়ের কথা আপাতত কাউকে না বলতে। তিশা তখন ছোট ছিল আর আমরাও ভেবে দেখলাম এটা ঠিক, তাই কাউকে কিছু বলিনি। আমরা চেয়েছিলাম জিশান আসলে একেবারেই ধুমধাম আয়োজন করে তোমাদের আশীর্বাদে আবার ওদের বিয়ে দেব, তাই আর কিছুই না। আজও বলতে চাইনি, কিন্তু আজ পরিস্থিতিটা এমন হলো যে না বলেও উপায় নেই। বিনা কারণে আমার বোনের সম্পর্কে আর কোনো আজেবাজে কথা আমি মোটেও টলারেট করব না। এরপরে কিছু হলে আমাকে দোষ দিতে পারবো না চাচা। রায়হান পানিটা খেয়ে চলে গেল। জিশানকে তিশার সব কাজিনরা ঘিরে ধরেছে। আরে জিজু, আপনি এতদিন কই ছিলেন? আগে কেন বললেন না আপনি আমাদের জিজু হন? কেন, বললে কি হতো? তিশার দিকে আর চোখে তাকিয়ে বললাম, আর ঠোঁটের কিনারায় বাঁকা হাসি নিয়ে বললাম, আবার জিগায়, এতদিন জামায়াত থেকে বঞ্চিত হতো না আপনার। আর এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেমও করতে হতো না নিজের বউয়ের সাথে, আমরাই সুযোগ করে দিতাম। তিশার কাজিনদের কথা শুনে জিশান হেসে উঠল, কিন্তু তিশার মাথাটা গরম হয়ে যাচ্ছে। এতক্ষণ মিসেস সেলিনার কথায়ও এত মেজাজ গরম হয়নি যতটা জিশানের ওই বাঁকা হাসির পেছনে কারণটার জন্য হচ্ছে। এতক্ষণ ধরে এত কিছু সহ্য করে কি লাভ হলো? সত্যটা বলবে না বলেই তো চুপ ছিলাম, কিন্তু ওই জিশান এসে সব আশা আমার ভ্যানিশ করে ফেলল। আর মনে মনে বলছে, জিসানের থেকে বাঁচাও এখন সহজ হবে না। আগে ওনার আমার রিলেশনের কথা কেউ জানতো না বলে কিছুটা দূরত্ব বজায় রাখতো, কিন্তু এখন তো মনে হয় গ্রিন কার্ড পেয়ে গেছে। সব বেহাই আপনার লিমিট ক্রস করে দেবে, আর ভুগতে হবে আমাকে ওনার অত্যাচারে। আল্লাহ বাঁচাও আমায়, কেন এই লোকটাকে আমার গলায় ঝুলিয়ে দিলা? জিশান ভালো করেই বুঝতে পারছে তিশা মনে মনে কি ভাবছে। তিশার কাজিনদের উদ্দেশ্য করে বলে, সমস্যা নেই আমার কিউটি শালিরা, তখন দিতে পারেনি তো কি হয়েছে, এখন দেবে। জিশানের কথায় তিশার কাজিনরা বিস্ময়ে একটা হাসি দিল, আর তিশা অবাক হলো। শোনো, এখন তোমরা আমার একটা উপকার করো। আমি ঘুমাবো মিনিমাম 2 ঘন্টা। তোমরা জাস্ট খেয়াল রেখো এই 2 ঘন্টা আমাকে যাতে কেউ ডিস্টার্ব না করে, ওকে? তাহলে আমি প্রমিস করছি কাল তোমাদের আইসক্রিম পার্টি দেবো। সবাই একাধারে চিল্লিয়ে উঠল ইয়াহু বলে, বেশ জিজু আমাদের। জিশান ওদের সবার সামনে থেকে তিশার হাতটা ধরে তিশার কাজিনদের চোখ টিপে মেরে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল।
সবাই ও করলে পিনচ মারল। আর এদিক দিয়ে তিশা জিশানের কাছ থেকে নিজের হাতটা ছুটাতে ব্যস্ত। আরে আরে, আমাকে এমন আটার বস্তার মতো কেন টানছেন? কেউ দেখলে কি মনে করবে? কেউ কিছুই ভাববে না, সবার মুখে সুপার গ্লু মেরে দেওয়া হয়েছে। আর আমার বউকে আমি যেখানে খুশি সেখানে নিয়ে যাব, কার বাপের কি যায় তাতে? আর কি বললি তুই? জিশান তিশাকে রুমের ভেতরে এনে দরজাটা লক করে দিল। পেছনে ঘুরে, সিরিয়াসলি তুই কি 18 বস্তা? হায় তো দেখি। এটা বলেই তিশাকে কোলে তুলে নিল। আহ! করছেন কি? নামান আমাকে। কেন? মনে হয় কিছুই বোঝে না জিসান। নিরীহ প্রাণী সে। কেন, মানে কি? নামান আমাকে। এভাবে কোলে তোলার কারণ কি? দেখতে হবে না আমি আমার বউটার ভার সামলাতে পারছি কিনা, তাই চেক করছি। মানে কি? আমি কিন্তু একদমই মোটা না। তাই তো দেখছি, না খেয়ে যে ফিগার বানিয়েছিস, উফ, এও তো আমি আরো পাগল হয়ে যাব। আমি তিশাকে একটা চোখ টিপ মেরে বললাম। জিশানের এমন পিঞ্চ মারা কথায় তিশার গা জ্বলে যাচ্ছে। তিশা জিশানের কোলেই ছটফটাতে লাগলো নামার জন্য। তিশার এসব দেখে এবার জিশান রেগে গেল। আর একবার যদি এমন ব্যাঙের মতো লাফালাফি করবি তাহলে সোজা বারান্দা দিয়ে নিচে ফেলে দেবো। তখন কিন্তু হাত পা ভেঙে বিছানায় পড়ে থাকতে হবে। আমার অবশ্য সমস্যা নেই, আমি তখন কোলে করে তোকে সব জায়গায় নিয়ে যাব। কি বলিস, ফেলবো? জিশানের কথা শুনে তিশা ভয়ে জিশানের গলাটা জড়িয়ে ধরে মাথা নেড়ে না বলল। জিশান তিশাকে বিছানায় বসিয়ে দিতে দিতে বলল, আমি একটু কনফিউজড আছি জানিস। তিশা ভ্রুটা কুচকিয়ে বিশাল এক প্রশ্নবোধক চিহ্ন আনলো মুখে। জিশান তিশার একদম মুখের সামনে এসে জিজ্ঞেস করলো, তুই কি আমার ভার নিতে পারবি? আমি তো খুব চিন্তিত এটা নিয়ে। জিসান আমার দিকে একবার ভালো করে তাকিয়ে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তোকে বেশি করে খাইয়ে দেওয়ায় আরও একটু গুলুমুলু করতে হবে, তখন হয়তো সমস্যা হবে না। কি বলিস? আমি তিশার দিকে তাকিয়ে দেখলাম, তিশার মুখে এখনও সেই প্রশ্নবোধক চিহ্ন। আমি দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বললাম, তোকে বোঝানো আর কলা গাছে দড়ি দিয়ে মরা একই কথা, বাদ দে। শোন, আমি ঘুমাবো, আর মাথাটা টিপতে থাক। আর একটা কথা, দাঁতে দাঁত চেপে তাকে বললাম, খবরদার এখান থেকে এক পাও নড়বি না, আর উঠে তোকে না পেলে খুন করে ফেলবো আমি, বুঝলি? জিশানের এই ধরনের কথায় তিশার চোখ বড় বড় হয়ে যায়। জিশান তিশার কোলে মাথাটা রেখে কোমরটা জড়িয়ে পেটের মধ্যে একটা কিস করে। এতে তিশা কিছুটা নড়ে চড়ে আসলো। জিশান আরও একটু টাইট করে ধরে। তিশা মনে মনে ভাবছে শুরু হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে তিশা জিশানের মাথা টিপতে টিপতে 4 বছর আগের ভাবনায় ডুব দিল। আমি অষ্টম শ্রেণীতে পড়ি তখন। বাড়ির কাছেই স্কুলটা ছিল আমার, তাই প্রতিদিন একাই যাওয়া আসা করতাম। স্কুলে যেতে আমার খুব ভালো লাগতো, কারণটা পড়ালেখা ছিল না। পড়ালেখায় আমি বরাবরই কাছে ছিলাম। ডাক্তার, ইঞ্জিনিয়ার হবার কোনো শখ কোনো কালেই ছিল না, তাই পড়ালেখায় এত সিরিয়াস কখনো হইনি। কিন্তু এতটুকু বুঝতাম, আজকাল একজন মেয়ের নিজের পায়ে দাঁড়াবার জন্য পড়ালেখা করাটা জরুরি, তাই চালিয়ে যেতাম। স্কুল আমার প্রিয় জায়গাটির মধ্যে একটি ছিল, কারণ এখানে এসে আমি বিন্দাস চলতে পারতাম। বাসায় তো মায়ের বকুনি থাকে ননস্টপ, আর রায়হান ভাইয়ের শাসন, উফ, আমি এদের জ্বালায় হাঁপিয়ে উঠতাম। ভালোর মধ্যে ছিলাম আমি আর বাবা। বাবা বরাবরই নীরব দর্শকের ভূমিকা পালন করতো তাদের মাঝে, তবে আমায় অনেক আদর করতো। এই মানুষটিকে সব সময় আমার পাশে পেয়েছি। আমি যতই ভুল করি না, বাবা একটি হাসি দিয়ে শুধু বলতো, ভুলই তো করেছে, কারো খুন তো করেনি, বাদ দাও। মা তখন বাবার উপর চরম বিরক্ত হতো, অথচ বাবা তাতে কোনো রিয়াকশনই হতো না। বাবার পরে কেউ যদি আমায় বুঝতো, তারা হলো আমার স্কুল লাইফের ফ্রেন্ডসরা। আর এই ফ্রেন্ডসদের সাথে আড্ডা, আর মাঝে মাঝে টিচারদের সাথে কিছু দুষ্টুমি করে দিনগুলি ভালোই চলছিল। কিন্তু একদিন অঘটন একটা ঘটলো। আমি স্কুল ছুটির পর আমার কিছু ফ্রেন্ডসদের সাথে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিলাম। ইউসুফ চাচা ঝালমুড়ি আমাদের এলাকার বেস্ট ঝালমুড়ি উনি বানায়। শুধু আমাদের এলাকা না, তার ঝালমুড়ি খেতে অন্যান্য জায়গা থেকে লোকজন এসে ভিড় জমাতো। এতদিন অবশ্য উনি ছিলেন না, শুনেছিলাম চাচা নাকি গ্রামে গিয়েছিল, ওনার একমাত্র মেয়ের বাচ্চা হবে, তাই চাচাও এতদিন মেয়ের সাথেই ছিল। এতদিন পর চাচাকে পেয়ে সবাই ভিড় জমালো আবার। আমিও চাচার পাশে গিয়ে দাঁড়ালাম। চাচা খুব প্রাণবন্ত মানুষ, সবার সাথে খুব সুন্দর করে হেসে কথা বলে। তার সাথে কথা বলে কেউ বুঝতেই পারে না উনি অশিক্ষিত।
যেখানে আমাদের সমাজ শিক্ষিত লোকগুলো নিজের শিক্ষার অহংকারে এমন ভাব করে যে অল্প শিক্ষিত মানুষগুলো